কখনো ভেবে দেখেছেন একটা সাধারণ কর্পোরেট মেসেজের পেছনেও কত গভীর একটা গল্প থাকতে পারে? চলুন আজকে আমরা এবি ব্যাংকের ৪৪তম বার্ষিকীর একটা ছোট্ট ঘোষণাকে ব্যবচ্ছেদ করে দেখি। দেখব কিভাবে তারা মাত্র কয়েকটা শব্দ দিয়েই একটা অসাধারণ গল্প তৈরি করেছে। তো এই হচ্ছে সেই মেসেজটা যেটা আমরা আজকে ব্যবচ্ছেদ করব। দেখুন, প্রথম দেখায় কি মনে হচ্ছে, খুবই সাধারণ একটা অ্যানিভার্সারি উইশ, তাই না? কিন্তু আসল মজাটা লুকিয়ে আছে এর শব্দচয়নের ভেতরে। একটু গভীরে গেলেই বোঝা যাবে এর পেছনে কতটা কৌশল কাজ করেছে। চলুন সবকিছু বাদ দিয়ে আমরা শুধু একটা জিনিসের দিকে তাকাই, এই সংখ্যাটা ৪৪। জাস্ট একটা নাম্বার, তাই তো? কিন্তু না, এখানে কিন্তু পুরো গল্পের বীজ বোনা হয়েছে। ভাবার মতো ব্যাপার, তাই না? যে একটা সংখ্যা, শুধু একটা সংখ্যা কিভাবে একটা আস্ত গল্পের জন্ম দিতে পারে। এটা কিন্তু শুধু ৪৪ বছর সময় বোঝানোর জন্য না, এটা এটা হলো গল্পের প্রথম চ্যাপ্টার। চলুন দেখি রহস্যটা কি। তো গল্পটা শুরু হচ্ছে অতীত দিয়ে। মানে এই ৪৪ বছরের লম্বা একটা জার্নির কথা বলে তারা একটা আস্থার ফাউন্ডেশন বা ভিত্তি তৈরির কথা বলছে। প্রথম যে লাইনটা ব্যবহার করা হয়েছে সেটা হলো বিশ্বাসের এক যাত্রা। এখানে দুটো শব্দ খেয়াল করুন, যাত্রা আর বিশ্বাস। এমনি এমনি কিন্তু এই শব্দগুলো বেছে নেওয়া হয়নি, এর পেছনে কারণ আছে। দেখুন, যাত্রা শব্দটা শুনলেই মনে হয় এটা অনেক দিনের ব্যাপার, একটা লম্বা ইতিহাস আছে, অভিজ্ঞতা আছে, মানে প্রতিষ্ঠানটা বেশ স্থিতিশীল। আর বিশ্বাস শব্দটা তো সোজা সাপটা, এটা সরাসরি কাস্টমারের মনে আস্থা তৈরি করছে আর বলছে যে এই সম্পর্কটা কোনো একদিনের না, এটা একটা লম্বা পার্টনারশিপ। আচ্ছা, অতীতের ভিত্তি তো তৈরি হলো, এবার গল্পটা এগোচ্ছে সামনের দিকে, মানে বর্তমানের দিকে। দেখা যাক বর্তমানে তারা নিজেদেরকে কিভাবে তুলে ধরছে। আর এখানে এসে লাইনটাও কিন্তু বদলে গেল। এখন বলা হচ্ছে স্থৈর্যের এক গল্প। খেয়াল করেছেন, আগেটা ছিল যাত্রা আর এখন এটা হয়ে গেল গল্প। এই শব্দবদলটা কিন্তু খুবই ইন্টারেস্টিং আর এর একটা গভীর অর্থ আছে। এই যে স্থৈর্য বা রিজিলিয়েন্স শব্দটা, এটা কিন্তু খুব পাওয়ারফুল। কেন? কারণ একটা গল্পে সাধারণত কোনো না কোনো বাধা, কোনো চ্যালেঞ্জ বা কনফ্লিক্ট থাকে, তাই না? তো যখন তারা এটাকে স্থৈর্যের গল্প বলছে, তারা আসলে একরকম স্বীকারই করে নিচ্ছে যে হ্যাঁ, কঠিন সময় ছিল, অনেক চ্যালেঞ্জ এসেছে, কিন্তু আমরা সেগুলো পার করে এসেছি। এটা একাধারে তাদের শক্তিও দেখাচ্ছে, আবার এই যে দুনিয়া জুড়ে এত অনিশ্চয়তা, তার মধ্যে তাদের উপর ভরসা করতেও সাহায্য করছে। বেশ, তাহলে আমরা অতীত দেখলাম, বর্তমানও দেখলাম, এখন স্বাভাবিকভাবেই গল্পটা যাবে ভবিষ্যতের দিকে। আর গল্পের শেষ পর্বটা হলো সম্ভাবনার এক ভবিষ্যৎ। কি দারুণ একটা পজিটিভ আর ফরওয়ার্ড লুকিং স্টেটমেন্ট, তাই না? এই লাইনটার মূল কাজই হলো আশা জাগানো। এটা একটা সিগন্যাল দিচ্ছে যে সামনে আরও নতুন কিছু আসছে, গ্রোথ হবে, ইনোভেশন হবে। আর শুধু তাই না, এটা একরকম দাওয়াত দিচ্ছে গ্রাহকদের, পার্টনারদের, সবাইকে, যে চলুন এই দারুণ ভবিষ্যতের অংশীদার হই। মানে ফোকাসটা পুরোপুরি ঘুরে গেল অতীতের চ্যালেঞ্জ থেকে ভবিষ্যতের সুযোগের দিকে। এইবার পুরো জিনিসটা একসাথে দেখুন, কি সুন্দর একটা কাঠামো। অতীত হল বিশ্বাসের এক যাত্রা, মানে ফাউন্ডেশন। বর্তমান হল স্থৈর্যের এক গল্প, মানে চ্যালেঞ্জ মোকাবেলা করা। আর ভবিষ্যৎ হল সম্ভাবনার এক ভবিষ্যৎ, যেটা হলো ভিশন বা লক্ষ্য। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সব মিলিয়ে একটা কমপ্লিট 3 অ্যাক্ট স্টোরি। কিন্তু দাঁড়ান, গল্পটা কিন্তু এখনও শেষ হয়নি। এর আরেকটা খুব জরুরি লেয়ার আছে, আর সেটা হলো এই বড়সড় কর্পোরেট প্রতিষ্ঠানটাকে মানবিক করে তোলা, মানে মানুষের সাথে কানেক্ট করা। এখানে দেখুন, তারা কিন্তু আলাদা করে গ্রাহকদের, ফাউন্ডারদের, বোর্ড অব ডিরেক্টরসদের আর নিজেদের টিমমেটদের ধন্যবাদ জানাচ্ছে। এটা কিন্তু শুধু একটা থ্যাংক ইউ বলা না। যখন সবাইকে এভাবে প্রকাশ্যে স্বীকৃতি দেওয়া হয়, তখন সম্পর্কগুলো আরও মজবুত হয়, সবার মধ্যে একটা আমরা বা টিম ফিলিংস তৈরি হয়। আর একদম শেষে এই সিগনেচারটা দেখুন, এটা কিন্তু শুধু এবি ব্যাংক লিখে শেষ করে দেওয়া হয়নি। এখানে একজন সত্যিকারের মানুষের নাম আছে, রিয়াজুল ইসলাম, যিনি ভারপ্রাপ্ত এমডি ও সিইও। এই ছোট্ট একটা ডিটেল পুরো মেসেজটাতে একটা পার্সোনাল টাচ এনে দেয়। মনে হয় কোনো রোবট না, একজন মানুষ কথা বলছে। আর এতে একটা দায়বদ্ধতাও তৈরি হয়। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? একটা সাধারণ সংখ্যা 44,
দিয়ে শুরু হয়েছিল, আর সেখান থেকে কত নিপুণভাবে এটাকে বিশ্বাস, স্থৈর্য আর সম্ভাবনার একটা কমপ্লিট গল্পে পরিণত করা হলো। ভাবা যায় মাত্র 3টা ছোট ছোট ফ্রেজ, আর তা দিয়েই একটা গোটা প্রতিষ্ঠানের পরিচয় তৈরি হয়ে গেল। তারা অতীতে ছিল স্থিতিশীল, বর্তমানে শক্তিশালী, আর ভবিষ্যতের ব্যাপারে আশাবাদী। কমিউনিকেশনের এর থেকে ভালো উদাহরণ আর কি হতে পারে? এই পুরো বিশ্লেষণটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আচ্ছা, একটা প্রতিষ্ঠান যে শব্দগুলো ব্যবহার করে তার মধ্যে দিয়ে তাদের আসলে পরিচয়টা ঠিক কতটা প্রকাশ পায়? এরপর থেকে যখনই কোনো কর্পোরেট মেসেজ চোখে পড়বে, একটু থামবেন, চেষ্টা করে দেখবেন এর শব্দগুলোর আড়ালে কোন গল্পটা লুকিয়ে আছে।